বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার, এই যে ফিলিস্তিনের উপরে নির্মম বর্বরতা হচ্ছে, রব্বুল আলামিন বিশ্বব্যাপী এই যে সকল মুসলমানই আর কি অপরাধী, তারপরেও এই যে ফিলিস্তিনিদেরকে, এই যে নারী শিশুদেরকে যেভাবে জন্মগ্রহণ করে নাই আর কি, মাতৃগর্ভের ভিতরেও আর কি মেরে ফেলছে। এরপরেও সেই বেঞ্জামিন নেতানিয়াহুর সেই জায়ান ইহুদি, অর্থাৎ এরা মুসা আলাইসাল্লামের কম নয়, এরা হচ্ছে নিজেদেরকেই আর কি ইহুদি নাম দিয়েই পৃথিবী ধ্বংসকারী, ইসলাম ধর্ম ধ্বংসকারী, পাক কালাম হাদিস ধ্বংসকারী। ওই সেই সালমান রুশদিও কিন্তু যে কোরআন ধ্বংসকারী, সালমান ধ্বংস করতে চেয়েছিল আর কি, সালমান রুশদি, সেও কিন্তু ইহুদি, জায়ান ইহুদি। তো এই জায়গাটাই আর কি রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই যে মাওলানা সাহেবদের বোধোদয় হয়েছে বিশ্বব্যাপী আর কি, ফতোয়া জারি করেছে। ফতোয়া জারি তো ঠিকই আছে, এখন কাজটা করতে পারবেন মধ্যপ্রাচ্য। একটাই কন্ডিশন, একটাই সত্য, যেটা ওই ইসরায়েলে 1 কোটি ইহুদি বসবাস করে, যার ভিতরে 1 কোটি মানুষ বসবাস করে, যার ভিতরে 78 লক্ষ ইহুদি, 22 লক্ষ মুসলমান। তো এই জায়গাটাই আর কি, সেই ইসরায়েলের মুসলমান আছে কি নাই তারাও নিরাপ। এই পাপেই কি আজকে এই যে ফিলিস্তিনের মুসলমানরা ধ্বংস হচ্ছে, নারীরা শিশু ধ্বংস হচ্ছে, আস্তাগফিরুল্লাহ। সেটাও মাফ করে দিয়ে এই যে ইহুদিদেরকে বাঁচান রাব্বুল আলামিন। তো সেই 22,000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ইসরায়েল, 6,000 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে এই যে ফিলিস্তিন। ইসরায়েলটা কোনো রাষ্ট্র নয়, এটা সৌদি আরবেরই অংশ, অতপর ফিলিস্তিনের অংশ, অতপর এখন ওই যে আমেরিকার মাধ্যম দিয়ে দখল করে নেওয়া ইসরায়েল নামক একটি স্থান। ইসরায়েলকে আমি অন্তত এটা দেশ বলতে রাজি নই, কারণ আমাদের যেটা প্রথম কেবলা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস, যেখান থেকে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেছিলেন। যেহেতু 22 লক্ষ মুসলমান, এই যে আপনার এটাই তো প্রশ্ন, ইসরায়েলে কতজন মুসলমান আছে? 22 লক্ষ মুসলমান যেহেতু ইসরায়েলে বসবাস করে, তাদের ভূমিকাটা কি? এর ভিতর কি কোনো আলেম উলামা নাই? এর ভিতরে কি কোনো ব্যক্তি নাই? হয়তো এই পাপের কারণেই কি আর কি আল্লাহ তাআলা এখানে ইস্তেগফার ছাড়া আমাদের অন্য কোনো উপায় নাই। রব্বুল আলামিন এই ফিলিস্তিন সহ বিশ্ব মুসলিম সম্প্রদায়কে, মুসলমানদেরকে, পাক কালাম হাদিস ধারণকারীদেরকে যেমন মাফ করে দিন, পাক কালাম হাদিসের নামে যারা বৈষম্য করছে, যারা এটা বলছে না, যারা এটা নিয়ে বিভিন্ন রকমের আর কি মসজিদ মাদ্রাসা ভিত্তিক আর কি এখন এইটা পৌঁছায় গেছে, এইটা আমরা যাতে করে না করি, মাওলানা সাহেবদের প্রতি আর কি আপনারা ইস্তেগফার পড়েন, আল্লাহ তাআলার কাছে বলেন। এই যেরকম বিশ্বব্যাপী মাওলানা সাহেবরা এক হয়ে এখান থেকে যেটা ফতোয়া জারি করেছেন আর কি, বিশ্ব মুসলিম সম্প্রদায় নহে, যে দেশগুলোর উপর দিয়ে ইসরায়েল তাদের পানি জাহাজে, উড়োজাহাজে, স্থলপথে মালামালগুলো ওই যে মধ্যপ্রাচ্যেরও অনেক দেশের সহযোগিতায় ইসরায়েলে তাদের সৈন্যদেরকে তাদের অন্যান্য জায়গায় এই যেমন ঢুকতে দিচ্ছে আর কি, এই কাজটা যদি প্রতিবন্ধকতা নয়, ইসলামিক আকারেই যদি আর কি তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়, আর এতে করে যদি ওই যে 22,000 বর্গ কিলোমিটার ইসরায়েলি ভূখণ্ড ইসলামিক দেশগুলো যদি অবরোধ আরোপ করে, আর আমেরিকাকে ওআইসি থেকে, জাতিসংঘ থেকে বিশ্ব মুসলিমে পৃথিবীতে এখন প্রায় আর কি মুসলমান, গুগলে দেখলাম আমি 2.2 বিলিয়ন, অর্থাৎ 220 কোটি মুসলমান না, এখানে আমার যেটা হিসাব সেখানটাই আর কি মুসলমানের সংখ্যা হচ্ছে 290 কোটি।
যার এই 220 কোটির মতো সুন্নি মুসলমান আর 70 কোটি হচ্ছে এখানটায় আর কি এই শিয়া সহ অন্যান্য কওমের মুসলিম সম্প্রদায়। ইতিমধ্যে সৌদি আরব 13টি দেশের ওপরে এই যে 13 এপ্রিলের পর হতে আর কি হজ গমনের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছেন সাময়িক সময়ের জন্য। ভয় পাওয়ার কিছু নাই, এটা সঠিক কাজটাই হয়েছে। কারণ এই অনেক মানুষ আর কি আমাদের বাংলাদেশ সহ আর কি মাল্টিপল ভিসা নাই নিয়ে ওই যে হজের মৌসুমে আর কি সৌদি আরবটাই যে আমি তো দশককাল পূর্বে যে দেখেছি আর কি এখানে তো প্রায় এই যে 1 কোটির মতো মানুষ হজ করে আর কি, যার রেগুলার নিবন্ধিত হয় 1/2 কোটি আর বাকি মানুষজন সব এইভাবেই আর কি। এই যে সৌদি আরবের এখন যিনি প্রধানমন্ত্রী অর্থাৎ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, সৌদি আরবটা কিন্তু পরিচালিত হয় খলিফাতান্ত্রিক ডেমোক্রেসিতে, যেখানকার ক্রাউন প্রিন্সই প্রধানমন্ত্রী আর বাদশাহী হচ্ছেন রাষ্ট্রপতি। তো সেই জায়গাটাই আর কি আমি এখানে সেই ফিলিস্তিনিদের জন্য যেমন আমি দোয়াটা করছি, সেই সাথে ফিলিস্তিনের এখানে সারাউন্ডিং এরিয়াটা গাজা উপত্যকা সহ, গাজা উপত্যকাটা মাত্র 390 বর্গ কিলোমিটার, আমাদের ঢাকা উত্তর দক্ষিণ মিলে 400 বর্গ কিলোমিটার। অর্থাৎ গাজা উপত্যকাটা আর কি এটা ঢাকার মতও না, আরো ছোট জায়গা। সেইটাতে এই যে বেঞ্জামিন নেতানিয়াহু স্থল পথে আর কি এখন আর কোনো ভবন নাই, 2-1 দিনের ভিতরেই আর কি এই যে এই বেঞ্জামিন ঘোষণা দিবেন এটা একটা ইসরায়েলের ওই মিলিটারি করিডোর। আমাদের এখান যেরকম 3 বিঘা করিডোর আছে না, আপনি 3 বিঘা করিডোরে গেছেন? চতুর্দিকেই হচ্ছে এই মানে ইন্ডিয়া, ওই 3 বিঘা জায়গাটাই আর কি খুলে দেওয়ার পরে দহগ্রাম অঙ্গরপোতা 2টা ইউনিয়ন, যেখানে প্রায় 40,000-এর মতো মানুষ বসবাস করে। আর এখানে গ্রামের সংখ্যা আছে মনে হয় 6টি কি 7টি, আগে 2টি গ্রাম ছিল, এখন 6-7টা গ্রাম হয়েছে, আর 2টি ইউনিয়ন আর কি দহগ্রাম আঙ্গরপোতা। তো এখন ওই সেই গাজা উপত্যকাকে এই বেঞ্জামিন এটা ওই ইসরায়েলের আর কি সামরিক করিডোর করবে, এবং এর পরামর্শদাতা এই আমেরিকার এই যে বর্তমান যিনি ডোনাল্ড ট্রাম্প আর কি, ডোনাল্ড ট্রাম্প ওখানটায় গাজা উপত্যকায় বিনোদন কেন্দ্র অর্থাৎ কক্সবাজার বানাইতে চাই। তো যাই হোক আর কি এখান থেকে আমি ওই সেই রাব্বুল আলামিনের কাছে এই আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। আমি সেই 1987 সাল থেকে এই ফিলিস্তিনিদের জন্য এই ইস্তেগফার দোয়াটা করে থাকি, আজকেও সেই কাজটা করলাম। এখন আমাদের এই নিয়মিত অনুষ্ঠানের আজকের উপস্থাপক মুস্তাফিজুর রহমান গোলদার এখানে আজকে শুরুতেই আমাকে যে প্রোগ্রামটা ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার দিয়েছেন সেটা হচ্ছে ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার 83তম জন্মদিন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এখানে আমাদের এনএসটিভি স্টুডিও থেকে সবাইকে স্বাগত। আমরা এখানে ডেইলি ভিউজ অনুষ্ঠান এবং পাশাপাশি আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনার স্বামী ওয়াজেদ মিয়া ওনার 83তম জন্মদিন, এই জন্মদিনের উপলক্ষে একটু দুয়ার অনুষ্ঠান হবে পরিশেষে। তো এই মুহূর্তে আমি ডেইলি ভিউজ অনুষ্ঠান আমাদের ডেইলি ভিউজ, আমি এখানে আমার হাতে সংবাদপত্র আছে ডেইলি ইন্ডাস্ট্রিজ, আমাদের পত্রিকা আছে দি ডেইলি নিউজ স্টার এবং দৈনিক ইত্তেফাক। তো আমি প্রথমে আমাদের ডেইলি নিউজ স্টার এটার শিরোনাম পড়ছি, CA calls for concerted efforts to improve maternal child health. Impact of US tariff not difficult to manage, Saleh Uddin.
ওই যে অর্থ উপদেষ্টা মহোদয় বলছেন, আমি যতবারই বলছি 1991 সাল থেকে, এটা ওনার কোনো ব্যাপার না, কিন্তু উনি বলছেন ব্যাংক চালানো যাবে না, আর এক ব্যাংকের কাছে বেচতে হবে, আবার বলছেন আর্থিক অবস্থা ভালো। কথাটা কম বলবে না বা কেন, ওনার 90 বছর বয়স, ওই বয়সজনিত কারণেই আর কি। এই কথা না বললে হয়তো ইউনূস মহোদয়, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, ওনাকে হয়তো আর এই চাকরিতে রাখবেন না, চাকরিতে রাখলেও বেতনটা দিবেন না। এইগুলো আবারও উপস্থাপন করছি, আপনারা যদি আমাদের উপদেষ্টা হয়ে থাকেন, দেশ জনগণের কল্যাণের জন্য এসে থাকেন, সম্মানিটা নিবেন না। আর যদি নেন, তাহলে এই উপদেষ্টাগিরিটা আপনাদের উপদেশ, আমাদের প্রয়োজন নাই, আমার ব্যক্তিগত প্রয়োজন নাই। আমি দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের সম্পাদক, ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট। সংবিধান, রাষ্ট্র, গণতন্ত্র, ফ্যাসিজম, ওই নাৎসিবাদ, এর ওপরেই আমার রাষ্ট্রবিজ্ঞান পড়ার সময় ক্রেডিটটা ছিল। আমি ওই আলী রিয়াজের মতো উপদেশটা দিব না। আপনাদের প্রয়োজন হলে এখান থেকে উপদেশ নেবেন। আর যারা উপদেশ দিচ্ছেন এবং টাকাটাও নিচ্ছেন, কিন্তু উপদেশ দিচ্ছেন, বেশি কথা বলছেন, আপনারা এখনো সময় আছে, পথটা ছেড়ে চলে যান, যোগ্য লোকদের জায়গা করে দেন। ধন্যবাদ। ডেইলি ইন্ডাস্ট্রি, stock market investors fall by half over last decade. Gov plans to reduce registration tax on land. এইটা একটা ভালো খবর, এইটার উপরে একটুই বলি। এই যে অনেক জমি জায়গা ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, আপনার কি জানা আছে? ঢাকা শহরের একটা ফ্ল্যাটের ন্যূনতম আর কি 1000 স্কয়ার ফিট ফ্ল্যাটের দাম ধরা হবে 40 লাখ টাকা, তার উপরে রেজিস্ট্রেশন ফি দিতে হয়তো সব মিলে 87%। তার মানে আপনি 40 লাখ টাকায় একটা ফ্ল্যাট কিনলে রেজিস্ট্রি করতে হবে 37 লক্ষ টাকা। এটা কিন্তু আমি সেই বহুকাল থেকে আর কি বলে আসছি। এই কারণেই আর কি এই যে বৈষম্য, জমি জায়গা বিভিন্ন রকমের ভূমিদস্যু সৃষ্টি হয়েছে। এখন এই জায়গাটা থেকে এইটা একটা ভালো কাজ হয়েছে, এই যে রেজিস্ট্রেশন ফি রিডিউস করা হয়েছে। এটা গেল ইংলিশ পত্রিকার সময় আমাদের কম। ইত্তেফাকের শিরোনাম, রাজস্ব আদায়, খেলাপি ঋণ ও ডলারের একক বিনিময় হার নিয়ে উদ্বেগ IMF এর। ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন ডক্টর ইউনূস। অশুল্ক বাধা দূর করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বাড়ানোর উদ্যোগ। ঘুমের ঘটনা, এটা কোনো কাজ টাজ হবে না আর কি। পৃথিবীর কোন দেশ, আমেরিকা যেহেতু আমাদের বিরোধিতা করছে, তার এই প্রেসক্রিপশনে ওই আমাদের সেগমেন্টটি নিয়ে নিছে অর্ধেকটা আর কি। এই এখন কিন্তু সেই পরিবেশ উপদেষ্টা এই এখন আর কথা বলছে না, এখন উনি অন্যদিকে চলে গেছে আর কি। আর আমাদের এই দেশটা কিন্তু খুব মজার দেশ। সকাল থেকে বিকাল, বিকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যার থেকে রাত 12টা, এরপরে রাত 12টা 1 মিনিট, আমরা কিন্তু এই দিনের পুরো বিষয়টা আর মনে রাখি না। একটা জিনিসই শুধু আমাদের ভিতরে পুশ করা হবে, যেটা অনৈতিক, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, অনইসলামিক। আর এইটার জন্যই আর কি এখন এইটা এই যে আমাদের ধর্ম উপদেষ্টাকে দিয়েছেন 8 মাস 3 দিন। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র জনতা সরকার 2024-এর বয়স 8 মাস 3 দিন। এই যে খালিদ সাহেব, ইনি কিন্তু চরমনাই পীর সাহেব ফজলুল করিমের ওই যে আমি দেখেছি আর কি, আমার তো পিরালি কলিগ, ওনার পাটা টিপতেন, সেখান থেকে পথটা বাগিয়ে নিয়েছেন হেফাজতের নামে। 8 মাস 3 দিন 8টি শব্দও বলে নাই। সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, ইসলামিক খুঁচা দিচ্ছেন। আর বলছেন কি এই যে ধর্ষণ, মানবিকতার ওপর ছুরিকাঘাত, ভয়ভীতি প্রদর্শন করছেন। এইটা এই জায়গাটায় আমার মনে হয়েছে আর কি, এই যে ইউনূস সাহেবের এ সকল কথা আমাদের শোনাই নাই। ভোটটা কবে দিবেন, কিভাবে সংবিধান সংশোধন করছেন, ওই যে বৈষম্য তৎকালীন প্রধানমন্ত্রীকে কিভাবে এই দেশে আনবেন জিম্মাদারের মাধ্যমে, এইগুলো করেন আর কি। ওই যে মোদির সাথে বৈঠকে এই যে যেটা আমাদের এই ইউনূস সাহেবের কথাটাই বলছেন, ওই তার কি বলে এই প্রধান উপদেষ্টার যিনি তথ্য সচিব আর কি, এই যে শফিকুল আলম, এই জায়গাটাই যে কথা বলছেন যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপার, এইটা বিমেস্টেকের এইটা কি আলোচনা? শেখ হাসিনা ভারতে জেলখানায় আছে, এখান থেকে জিম্মাদার যাবে, সমন দেখাইবে, ট্রেসপাস অ্যাক্টে ধৃত হয়েছে, বেনাপোলের মাধ্যম দিয়ে আমি এনে দেব, আমি জিম্মাদার
হতে চেয়েছি আর কি। আর এই জায়গাটাই আমরা উন্নয়ন শুনতে চাই, গণতন্ত্র শুনতে চাই, আমরা ভোটাভুটি দেখতে চাই, আমরা ওই ভোটটা কবে হবে এটা টাইম লাইন ডেট লাইন কিচ্ছু নাই, নির্বাচন তফসিল ঘোষণা জানতে চাই। যেহেতু এই সরকারটা এসছে 90 ডেজ, 90 দিনের অন্তর্বর্তীকালীন সরকার হয়ে, এখন আজকে চলছে 8 মাস 3 দিন। বৈধ কি অবৈধ এটা যেরকম বুঝতেছেন মঈনুদ্দিন ফখরুদ্দিন, ইতিপূর্বে কার কি হবে। এখন যেহেতু এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, এই যে প্রধান বিচারপতি, এই যে রাষ্ট্রপতি, এরপরে সকল পদগুলোই আর কি নিজেরাই বসে গেছে, নিয়োগও দেয় নাই, গাইডলাইনও মানা হয় নাই। তো এইটা এখান থেকে আমার উপস্থাপনা। আমি একজন দেশপ্রেমিক, 1971 সালে রণাঙ্গনের 265 দিনের রণাঙ্গনের আমি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এম শাহজাহান আলী গোলদার MFF শ্রেষ্ঠ, এখান থেকে উপস্থাপনা করছি। ভোটটা দিয়ে দেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে দিয়ে দেন, দিয়ে আপনারা আপনাদের জায়গায় ফেরত যান। যে কথাটি ইতিমধ্যে নাও উই আর আন্ডার মার্শাল্লাহ যথার্থ কথাই বলেছেন ওয়াকারুজ্জামান সাহেব, আমরা ভোট করে দিয়ে জনগণের হাতে ক্ষমতা দিয়ে বেড়াকে ফেরত যাব। যেহেতু উই আর আন্ডার মার্শাল্লাহ, সেই কথাটাই মেনে নিয়ে আমাদেরকে পথটা যদি অনুসরণ করি, এই উপদেষ্টারা, এই যে কমিশনার যারা হয়েছে, অন্যান্য অপরাপর যারা আর কি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাথে আছেন, এনাদের পরিণতি কি হবে বা হবে না এটা কিন্তু মাননীয় এই যে বর্তমান সামরিক আইন প্রশাসকই জানেন, আর হলো এটা আইনগতভাবে আর কি মাননীয় প্রধান বিচারপতি। ধন্যবাদ। গুমের ঘটনা তদন্তকারীদের টাইম বোমা রেখে হত্যার চেষ্টা করা হয়েছিল, উখিয়ার সংঘর্ষ, এটা কিন্তু মিথ্যা স্যার। এটা কে বলছে? এটা এই যে প্রসিকিউটর বলছে। নাম কি? এটা তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট এম তাজুল ইসলাম। ওই হেডলাইনের নিচেই নাম নাই না, এটাও কিন্তু মিথ্যা স্যার, প্রতারণা, সংবাদের নামে 18 কোটি জনগণকে ধোঁকা দেওয়া। আমি একজন সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের এই রাজস্ব আইনজীবী, আমি আইনের বই আমারই লেখা, সাংবাদিকতা এই যে প্রকাশনা আইন, এটা 30 বছর আগে লেখা বই। এইটা হচ্ছে ICT অ্যাক্টের বই। এই যে তার নামটা অঘোষণা দিয়ে আর কি ইন্ট্রুতে লিখেছে। আর এই ইত্তেফাক পত্রিকা তো এর সম্পাদকই নাই, বিভাগীয় সম্পাদকও নাই, এই টাকা পয়সা দিয়ে এইগুলো করে। তাজুল ইসলাম ওনাকে কি করছে, হেডলাইনটা পড়েন তো আরেকবার। গুমের ঘটনা তদন্তকারীদের টাইম বোমা রেখে হত্যার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, তদন্ত গুমের ঘটনা তদন্তকারীরা আর কি, তো এই জায়গাটাই কি ওই চিফ প্রসিকিউটরও ছিল? উনি কি কেসের দারোগা আইও নাকি? আবার বলছে চিফ প্রসিকিউটর, কেউ তাকে নিয়োগ দেয়নি। এইটা গতকাল আবার বলেছে কি যে এখানে আমাদের ওই যে যেটা অপরাধ ট্রাইব্যুনাল বাড়াইতে হবে সংখ্যায় আর কি। তো এই জায়গাটাই তাজুল ইসলাম, এটা মিথ্যা স্যার। ইসলামিক ভাবে যেহেতু জামাত ইসলাম বলছে তারা একটা ইসলামিক দল, আমার জানা মতে 1941 সালে প্রতিষ্ঠিত জামাত ইসলাম, তাদের হেডকোয়ার্টার লাহোরে, এখনো লাহোরে। 2024 সালের স্বরাষ্ট্র উপদেষ্টা এইটা তাদের একটা প্রজ্ঞাপন দিয়েছেন রাজনীতি করার জন্য। সেখানে কিন্তু এই তাজুল ইসলামকে এই যে যখন চিফ প্রসিকিউটর হয়েছেন, উনি ঘোষণায় মিথ্যাচার করেছে। একটা লোক যে কোনো মামলার উপরে, এই তাজুল ইসলামই কিন্তু যুদ্ধ অপরাধদের যেটা জামাত ইসলামের উকিল ছিলেন, উনি প্রসিকিউটর ছিলেন জামাত ইসলামের। সেই আবার আর কি 2024-এর ছাত্র জনতার তার এই পরিস্থিতিটা, তার এই পেশাদারিত্বটা গোপন করে আর কি, এটা মিথ্যাচার। ইসলামিক ভাবে এটা হচ্ছে গুনাই কবিরা, গীবত। এই জায়গাটাই আর কি আমি এই তাজুল ইসলামকে এই কিন্তু সেই ওই যে শিবির করাকালীন আর কি রক্কাটা শিরকাটা, এই জিরা মুজিবুর রহমান মঞ্জু, এই তাজুল ইসলাম, এইরকম আর কি কতিপয়। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা। এরাই দেশদ্রোহী ছিল, এরাই আমাদের বিরোধী ছিল। যুদ্ধ করতে যে আমার কানটা নষ্ট, এখনো নষ্ট, এখন চোখে দেখি না। এই যে আমি ছাড়া আর কেউ বলতে পারবে না আর কি, বললে তারপরেও 7 আগস্ট আমাকে মেরে ফেলার জন্য এসছে। সেই জায়গাটাই এসছিল কি আরামবাগ ইউনিটের এই যে জামাতের সাথী আব্দুল হামিদ, আমাকে আর এখান থেকে না পেয়ে শেষ পর্যন্ত আমার 7 তলার ভাড়াটিয়া এই যে মেট্রো রেলের কর্মকর্তা নুরুজ্জামানের স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরে জানতে পেরেছি তার মা বাবার কাছে ফেরত দিয়েছে আর কি। তো এইটাই হচ্ছে, এই কথাটা কিন্তু ইসলামিক ভাবে মিথ্যাচার, রাষ্ট্রীয় ভাবে
দেশদ্রোহিতার সমান। তো এই জায়গাটাই আর কি আমি যা কিছু বলি আইনের বই থেকে, এই যে রাষ্ট্রপতির প্রজ্ঞাপন এবং এই ট্রাইব্যুনালও কিন্তু পরিচালিত হবে আমাদের উচ্চতর আদালতের যেরকম মাননীয় প্রধান বিচারপতি তার নির্দেশনা ক্রমে। এরপরে বাংলাদেশের আইন, আন্তর্জাতিক আইন, রাষ্ট্রপতির প্রজ্ঞাপন, সেই জায়গাটায় আমি কাউকে প্রশ্ন করি না, জবাবেরও প্রত্যাশা করি না। ধন্যবাদ। আমাদের সময় যদি খুবই অল্প, তারপরেও আমি কয়েকটা শিরোনাম সংক্ষেপে পড়ছি আর কি। উখিয়ায় সংঘর্ষ, জামাত নেতা সহ 3 জন নিহত, রিজার্ভ বেড়ে 25.6 বিলিয়ন। এই যে জামাত উখিয়ায় যেটা নিহত হয়েছে ঘটনা জানেন, আমি কাগজটা পড়েছি আর কি। এরা কিন্তু নিজেরা হ্যাঁ, স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, এইরকম দেশব্যাপী এইটাই হচ্ছে, আর নাম দিচ্ছে বিএনপি। হ্যাঁ, এর দায়িত্ব কিন্তু এদের এই জামাতকে ঠেকানোর দায়িত্ব বিএনপি, আর তা না হলে যা হবার কিন্তু তাই হবে। হ্যাঁ, রাফাকে বিচ্ছিন্ন করতে বাড়ি বাড়ি হামলা ইসরায়েলের, গড়ে তুলছে সামরিক করিডোর। বললাম না। জি। গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ কার্যকরের তাগিদ তথ্য উপদেষ্টা। ওয়াকফ সম্পত্তি, এইটাই তথ্য উপদেষ্টা, এ তো সেম এই জায়গাটাই, এই ছেলেটা এই কমিশনের যেখানে আইন আছে, বিধি আছে, সেই জায়গাটাই কিন্তু আর কোনো কিছুই হয় না। জি। হ্যাঁ, তো এই জায়গাটা যেহেতু উই আর আন্ডার মার্শাল ল, এখন এইরকম কোনো কিছুই করা যাবে না। এই কমিশন টন যেগুলো হয়েছে না, ওই যে বলছে না যে 2024-এর ছাত্র জনতার প্রোক্লেমেশন, এটাও দিতে পারবে না। কখন দিতে পারবে? যেদিন মার্শাল ল উইথড্র হবে, ইলেকশন কমিশন নির্বাচন ঘোষণা দিবে, তারপরেই এই কাজগুলো করতে পারবে। আর এর মধ্যে যা কিছু হচ্ছে বা হবে বা হচ্ছে, তার আগে দিয়ে কমিশনের যারা মেম্বার চেয়ারম্যান হয়েছে, এদের পরিস্থিতিটা নিশ্চিত করুক। এরা আসলে এই দেশের লোক কিনা, দেশপ্রেমিক কিনা, এর উপর লেখাপড়া আছে কিনা, কমিশনার হিসাবে নিয়োগ পাওয়ার মতো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, অভিজ্ঞতা আছে কিনা। এইটা যদি না থাকে, তাহলে কিন্তু এরা সকলেই ওই যে রাষ্ট্রীয় আইন এবং আমাদের এই যে আন্তর্জাতিক আইন বলে রাষ্ট্রদ্রোহিতার মধ্যে পড়ে যাবে আর কি। জি, ধন্যবাদ। ওয়াকফ সম্পত্তি নিয়ে মোদী সরকারের সমালোচনায় ডক্টর আসিফ নজরুল। না, এটা ঠিক আছে, এটা আমিও সমালোচনা শুধু না, এটা আমি ভারতের মোদী সরকারকে বলছি, সব জায়গায় সবকিছু করেন, কিন্তু এই জায়গাটাই হাত দিয়েন না, এই জায়গাটাই হাত দিয়েন না। ভারতবর্ষে কিন্তু ভারত বলছে তাদের ওখানে 30 কোটি মুসলমান, কিন্তু এখন মেজরিটি জাতি, ধর্ম, গোত্র ধরলে আর কি, মুসলমান তো একটাই জাতি, 30 কোটিই ধরেন। আর ভারতের অন্য যেটা আছে 120 কোটি আর কি, এই আপনার অন্য ধর্মাবলম্বী, এদের ধর্মীয় আদল হইল ওদের যেহেতু দেবদেবীর সংখ্যায় 33 কোটি, তাহলে তাদের কমটা 33 কোটি রকমের ভাগ দিলে কিন্তু 1 লাখ করেও হবে না। আল্লাহর হস্তে যদি মুসলমানরা আর কি, এই যে আল্লাহর ঘর, মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, এই রকমটা নয়, এই রকম গুলোর ওপরে কিন্তু ওয়াক্ফ করে নাই, শুধু করছে এই যে মসজিদ এবং শিক্ষা প্রতিষ্ঠানের উপরে। তো এই জায়গাটাই মুসলমানদের ভাববার কিছু নাই, আল্লাহর রাস্তে আল্লাহ তাআলাই হেফাজত করবেন। এবং আমাদের এই বিশ্বব্যাপী যেটা আমাদের আইন উপদেষ্টা যে কথাটা বলছেন, এনার সাথে শুধু একমত সহমত নয়, ওই যে ভারতের ওখানটাই ওরা প্রচার করছে এই যে 1 লক্ষ কোটি টাকার সম্পদ না, ওখানে প্রায় মানে 10 লক্ষ কোটি টাকার আর কি সম্পদ। আর এর সাথে জড়িত যারা আর কি মানব সম্পদ বা তাদের যে স্থাপনাগুলো, তাদের টাকার পরিমাণটাই 1 লক্ষ কোটি টাকা। মানব পাচারকারীরা নতুন কৌশল নিচ্ছে, শিশু ও মাতৃ মৃত্যু কমাতে গুরুত্ব দিতে হবে। এবার মঙ্গল শোভাযাত্রায় থাকবে ফ্যাসিস্টের দৈত্যাকৃতির প্রতিকৃতি। ভাঙচুর ও হত্যা চেষ্টা মামলায় এই প্রতিকৃতি দেবে কেন? এরা তো বঙ্গবন্ধুর মাথায় বসে হেগেছে, মুতেছে, ঠিক আছে। তারপরে কবি নজরুল, রবীন্দ্রনাথ, এমন একটা ব্যক্তি নাই আর কি। তো এই সব বাদ দিলে ফ্যাসিস্ট আর থাকে না। তো তখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক, এই ফ্যাসিস্ট ধরতে গেলে আর কি, এক সময় তো এই যে 90-এর গণ আন্দোলনে আর কি, এই আমাদের আইন উপদেষ্টাও আর কি, উনি তো এখন বুদ্ধিজীবী, উনি উপদেষ্টা, উনি তো সেই ওই যে বেগম সুফিয়া কামালের সাথে গণ আদালতের কনিষ্ঠতম সদস্য ছিলেন আসিফ নজরুল সাহেব। তো ওইটাই পরামর্শই তো আসিফ নজরুল সাহেবের এই যে ফ্যাসিস্টদের ওর ওপরে। প্রথমেই তো আমি এখানে বলবো আর কি, এখন উনি ভালো হয়েছে,
কিন্তু রাজাকার তো ভালো হয়েছে, 425 জনকে কি মাফ করছে? তা এইটা রাষ্ট্রীয় আদালতে, আমার আদালতে আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আর কি এই রকম জায়গায় পড়ে যাবে। কিন্তু এই রকম গুলো আমার এখান থেকে যেটা পরামর্শ উপস্থাপনা যেটা হয়ে গেছে, মামলা চলমান, এইটাকে নিয়ে টানা হাসরা করা, কথাবার্তা না বলা, এবং আর কি ওই যে ফ্যাসিস্ট সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের ওই আমলের যারা দুর্নীতি অনিয়ম ইত্যাদি করেছে তাদের বিচারটা আগে করে। ধন্যবাদ। আমাদের শিরোনাম এখানেই শেষ। এখন আমাদের পরিশেষে দোয়ার অনুষ্ঠান আছে। এটা কি এই যে ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার জন্মদিন উপলক্ষে আজকের আমাদের ইতিপূর্বের প্রোগ্রাম গুলো এখানেই ক্লোজ করছি। এখন আমাদের যে প্রোগ্রাম, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন। উপস্থাপক মহোদয় এখানে উপস্থিত আছেন মুস্তাফিজুর রহমান গোলদার, ক্যামেরার পিছনে হাফেজ মাওলানা রিফাত আহমেদ, অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল এডিটর। ডক্টর এম এ ওয়াজেদ মিয়া 2009 সালের মে মাসে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1942 সালে এই যে রংপুরের পীরগঞ্জের ফতেপুর গ্রামে সম্ভ্রান্ত মিয়া পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার জীবনে কোনো যেমন এই যে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছাড়া রেজাল্ট নাই। শেষ জীবনে আর কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান থেকে, যেটার উপরে ডক্টরেট, পরমাণু বিজ্ঞানী, সেই পাশটা করার পরে লন্ডন থেকে একটি বিশ্ববিদ্যালয় থেকে উনি আর কি এমফিল পিএইচডি করেন, গবেষক হন। শেষ জীবনে আর কি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান হন। এই পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অবস্থায় আর কি ওই যে পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা 8,000 কোটি টাকার বিনিময়ে এখন যেখানটায় আর কি পারমাণবিক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশের যে জমি আছে আর কি, তার মূল্যই হচ্ছে 3 লক্ষ কোটি টাকা। এটা কি পাবনাতে না রংপুরে? পাবনাতে, রূপপুর, ও আচ্ছা, পাবনাতে। তো এইটা এই যে 3 লক্ষ কোটি টাকা সম্পদ, আর এই সেই 8,000 কোটি টাকা, এইটা শেষ পর্যন্ত আর কি ফুলে ফেপে বাড়তে বাড়তে 80,000 কোটি টাকা, যেটাতে বলা হচ্ছে আর কি শেখ হাসিনা তার ছেলে মেয়ে নাতিপুতি এই যে বঙ্গবন্ধুর পরিবার বুসকা বেঁধে আর কি 80,000 কোটি টাকা রূপপুরে নিয়ে চলে গেছে। ইতিমধ্যে আর কি দুদক অনেক গবেষণা করে খোঁজ খবর নিয়ে এই যে সাবেক বৈষম্য শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, তার একটি অ্যাকাউন্ট খুঁজে পেয়েছে। যে অ্যাকাউন্টটা ছিল শেখ হাসিনার ওই যে প্রধানমন্ত্রিত্বকালীন স্যালারি অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে 1,83,000 টাকা ছিল আগস্ট মাসের বেতনের টাকা। আর শেখ হাসিনার এই অ্যাকাউন্টে ওই যে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ভুক্ত, এটা 18 কোটি জনগণের। শেখ হাসিনা কোনোদিনই এখানকার টাকাটা নিয়ে তোলেনও না, খরচও করেন। তো সেই জায়গাটাই আর কি সেই বঙ্গবন্ধু যেটা জাদুঘর মেমোরিয়াল ট্রাস্ট, এটা কিন্তু 1982 সালে আর কি তৎকালীন 14.5 কোটি জনগণকে দিয়ে দেন হেরিটেজ হিসেবে। অতপর আর কি এই যে আপনার এখন আমাদের 18 কোটি জনগণের সম্পদ, এইটার যখন ধ্বংস করা হয়েছে আর কি, আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর অ্যানেক্সার আকারে একটা উপস্থাপনা করেছি। ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার নামের, যেটা এম এ ওয়াজেদ সুধা মিয়া, 5 নম্বর ধানমন্ডিতে যে বাড়িতে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া হয়েছে, পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান থাকাকালীন এরশাদ সরকার তাকে এটা বরাদ্দ দেয় ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার নামে 99 বছরের লিজ প্রপার্টি হিসাবে। এটা এখনো ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার নামে। এটা সজীব ওয়াজেদ জয় সাহেব, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ হাসিনা, শেখ রেহানা, এটা কারোরই নামে নয়। এটা ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার। আমি ওই সেই ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সাথে তার একটি প্রতিষ্ঠা করা সংগঠন এই যে বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদ, আমি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলাম। ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সাথে দশককাল আর কি গবেষণা করতে যেয়ে তার জীবনটাকে, বর্ণাঢ্য জীবনটাকে যেমন দেখেছি কাছ থেকেই আর কি। আমার এই যে ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের উনি এই যে প্রধান কি বলে এই এডিটর টু অ্যাডভাইজার ছিলেন, সম্পাদকের প্রধান উপদেষ্টা ছিলেন ডক্টর এম এ ওয়াজেদ সুধা মিয়া। তো আমি যখন ওনার কাছে একদিন গেলাম আর কি, যে আমার এই স্যার, আমার এই পত্রিকাটার আমি একজন কি বলে সম্মানিত আর কি পরামর্শক হিসাবে আপনাকে রাখতে চাই প্যানেলে। তখন উনি বললেন, আপনি সম্পাদক স্যার, সাংবাদিক স্যার,
আপনাকে আমি কি উপদেশ দিব? আমি তো অসুস্থ মানুষ, আমার উপদেশ যদি নিতে হয় আপনার অফিসে আমাকে নিয়ে যেতে হবে। যাই হোক আর কি, সেই রকমটা ভাবে এই যে ডক্টর এম এ ওয়াজেদ মিয়ার সাথে আমি 1 দশক কাল আর কি সংগঠনটা করতে যেয়ে যেটা দেখেছি, ডক্টর ওয়াজেদ মিয়াই বলতেন আর কি, মানুষ হিসেবে আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করি, আমার সাথে যারা আছে শুধু না, সারা বিশ্বের সকল মানুষকে মূল্য দিতে হবে, ধর্মীয় মূল্যবোধকে মূল্য দিতে হবে। আমাদের এই যে এই দেশটা যিনি এনে দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মূল্য দিতে হবে। এইগুলো না করতে পারলে যা হবার তাই হবে। আর এই দেশে ডক্টর ওয়াজেদ মিয়াই বলেছিল আর কি, বঙ্গবন্ধুকে পরিবার সহ যেমন তাকে বাঁচতে দেয় নাই, এই যে তার যে 2 মেয়ে হাসিনা রেহানা বৈবাহিক সূত্রে নয়, তখন আমি বিদেশ ছিলাম, এরা আমার কাছে ছিল, এই জন্য বেঁচে গেছে। তবে এদেরকে বাঁচতে দিবে না, আজ হোক কাল হোক পরশু হোক যেদিনই হোক। এই যে যারা এই দেশদ্রোহী যুদ্ধ অপরাধী এরা সকলেই আছে, থাকবে, এবং এরাই একটা পর্যায়ে। আর যারা আপনারা আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগ নামটাও বলতে দিবে না। এই দেশের রাজনীতির একটাই সিস্টেম আমি বুঝে ফেলেছি, উনি তো ফজলুল হক হলের ছাত্রলীগের সহসভাপতি ছিলেন, ওই যে তখন তো পাকিস্তান সময় আর কি। তো তখনই আর কি ডক্টর এম এ ওয়াজেদ মিয়া বলেছেন আর কি। তো সেইটার উপায়টা কি, যখন এই দেশের উন্নয়ন অগ্রগতিতে এই যারা আওয়ামী লীগ করছে, এই দলটা করছে, আবার সুবিধা নিচ্ছে, এই তাদেরকে কিন্তু যেমন এই দেশের লোকজন আর ওই যুদ্ধ অপরাধীরা মিলে এক সময় এই যে মব পিটানো, যেটা ওয়াজেদ মিয়া অন্যভাবে বলেছে। তো সেই জায়গাটাই আর কি, সেই ওয়াজেদ মিয়ারই কথাটা ছিল, আমরা এইরকমটা না করি, মানবিকতাকে মূল্য দিই। আমাদের এখানটাই মানবিকতার মধ্য থেকে যারা এই যে উদ্ভাবক, এদেরকেও মূল্য দিই। উদ্ভাবকরা পাগল হয়, ওই যে ডক্টর ওয়াজেদ মিয়াকে আওয়ামী লীগের লোকজনও পাগল বলতো, দেশের সকলেই পাগল বলতো। তো উনি নিজেও বলতেন আর কি, উদ্ভাবক শুধু আমি নয়, এই যে এপিজে আবুল কালাম ভারতের সাবেক রাষ্ট্রপতি, পাকিস্তানের আব্দুল কাদের, এই 3 জনই এই সাবকন্টিনেন্টের এই যে তারা মহাবিজ্ঞানী ছিলেন। সেই লোকটার সাথেই, সেই ব্যক্তিটার সাথেই আমি 1 দশক 10 বছর আর কি গবেষণাটা শিখেছি। সেখান থেকে সেই ডক্টর ওয়াজেদ মিয়ার 16ই ফেব্রুয়ারি 2025 83তম জন্মদিন ছিল। সেই জন্মদিন উপলক্ষে ইতিপূর্বে আর কি আমরা আমাদের এখান থেকে অনুষ্ঠানটা করে থাকি। আজকেও সেই ইস্তেগফার দুয়ার অনুষ্ঠান, আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার ডক্টর এম এ ওয়াজেদ মিয়া সহ 1971 সালে রণাঙ্গনের সকল যারা শহীদ মুক্তিযোদ্ধা জান্নাত দান করুন, যারা অসুস্থ দূরতালয়ে সুস্থতা দান করুন। আমরা যারা এই অনুষ্ঠান দেখছি, শুনছি, এবং আমার এই যে এর শেষের যে পীর পিরালি অনুষ্ঠানটাও আমি এখানে করেই এই সংক্ষেপ দোয়া করেই আমরা প্রোগ্রামটা শেষ করবো। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ 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 আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়াদ-দাল্লিন। আমিন। চৌত্রিশ মিনিট ব্যাটারি লো দেখাচ্ছে।